আসসালামু আলাইকুম। আজ ফেসবুকে এক ভাইয়ের একটা পোস্ট চোখে পড়ল। তিনি লিখেছেন যে বর্তমান সরকার বাংলাদেশের অর্থাৎ ডক্টর স্যার ইউনূসকে প্রধান উপদেষ্টা করে যে উপদেষ্টা মণ্ডলীর সরকার গঠন হয়েছে সেই সরকার হচ্ছে কেয়ারটেকার গভর্নমেন্ট, এবং তাদের কাজ হচ্ছে 3 মাসের মধ্যে একটা সাংবিধানিক নির্বাচন করে একটা সাংবিধানিক কাঠামোর মধ্য দিয়ে রাষ্ট্রের যে কোনো একটা রাজনৈতিক দলের হাতে ক্ষমতা হস্তান্তর করে তারা বিদায় নেবে। মানে হচ্ছে এই যে জনগণের কাছে একটা গ্রহণযোগ্য নির্বাচন উপস্থাপন করা, বা এটা যেই প্রক্রিয়া সেই প্রক্রিয়া তৈরি করা এবং সেই নির্বাচনটা করে একটা রাজনৈতিক দলের হাতে ক্ষমতা দিয়ে তাদের চলে যাওয়াটাই স্বাভাবিক একটা বিষয়। উনি আরও উল্লেখ করেছেন তার পোস্টের মধ্যে যে এই কেয়ারটেকার গভর্নমেন্ট কেন এত মাথা ব্যথা দেখাচ্ছে দেশ নিয়ে, তারা কেন দেশ সংস্কারের কথা বলছে, তারা কেন দেশের এই বিষয় সেই বিষয়, আইন শৃঙ্খলা রক্ষা, এই মন্ত্রণালয় ওই মন্ত্রণালয়, সকল মন্ত্রণালয়ের দুর্নীতি ইত্যাদি ইত্যাদি বিষয়ে আলোচনা করছে। এটা তো একটা রাষ্ট্রের জনগণ দ্বারা ভোটের মাধ্যমে নির্ধারিত গণতান্ত্রিক রাষ্ট্রের যে সরকার, সেই সরকারের কাজ। ডক্টর ইউনূস স্যারের নেতৃত্বে যে উপদেষ্টা মণ্ডলী যে সরকার গঠন করেছে সেই সরকারের কাজ না। তারা কেন এসব করছে? তাদের এটা না করে যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে একটা রাজনৈতিক দল হাতে তাদেরকে দেশকে দিয়ে তাদের নিজ দায়িত্ব থেকে সরে যাওয়া উচিত। এই ধরনের একটা পোস্ট করলেন এক ভাই। পোস্টটা দেখে আমি খুবই অবাক হয়েছি। কেন অবাক হয়েছে সেটা একটু বলছি। তার আগে বুঝে নিই যে আমাদের যে বর্তমান গভর্নমেন্ট আছে সেটা কি আদৌ একটা কেয়ারটেকার গভর্নমেন্ট বা একটা তত্ত্বাবধায়ক সরকার, যাদের কাজ শুধুই একটা নির্বাচন দিয়ে রাষ্ট্রের একটা স্থিতিশীল অবস্থায় এনে রাষ্ট্রের একটা রাজনৈতিক দলের কাছে ক্ষমতা হস্তান্তর করে দিয়ে বিদায় নেওয়া? এটাই কি তাদের কাজ? উত্তর হচ্ছে না। গত 16 বছর যাবৎ 2008 সালে জেনারেল মঈনুর হাত থেকে শেখ হাসিনা, ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা ভারতের মধ্যস্থতার মাধ্যমে যে ক্ষমতাটা গ্রহণ করেছিলেন 2008 সালের একটা নির্বাচনের মাধ্যমে, সেটাকে আমি নির্বাচন বলি, যদিও সেটা আগে থেকে ঠিক করা ছিল যে ক্ষমতায় আসবে শেখ হাসিনা, এবং সেটার মূল মাস্টারমাইন্ড ছিল ভারতের সহযোগিতায় জেনারেল মঈনু তার নিজের পিঠ বাঁচানোর জন্য শেখ হাসিনার হাতে ক্ষমতা হস্তান্তর করে সম্মানের সাথে দেশ থেকে বিদায় নেন। যদিও তারপরেও সেটা একটা নির্বাচন ছিল, কারণ মানুষ নির্বাচনে অংশ নিতে পেরেছে এবং তার ভোট দিতে পেরেছে। আর এটা খুব স্বাভাবিক ছিল তার আগের টার্মে বিএনপি থাকায় বিএনপির অপকর্মগুলো মানুষের চোখের সামনে থাকাতে আওয়ামী লীগকে তারা পছন্দ করবে, এটাই খুব স্বাভাবিক ছিল। তো সেই জন্য আমরা 2008 নির্বাচনটাকে যদি বাদ দিই, 2008 সালের নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে 2009 সালে ফেব্রুয়ারি মাসে বিডিআর বিদ্রোহের মাধ্যমে বাংলাদেশের সেনাবাহিনীর মেরুদণ্ড ভেঙে দেওয়ার যে চেষ্টা করে আওয়ামী ফ্যাসিস্ট সরকার, এবং একটা মেসেজ থ্রো করে যে সেনাবাহিনীর মধ্যেও যদি আওয়ামী লীগের বা ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনার বিরুদ্ধে কেউ যায় তাকেও রক্ষা করা হবে না, বা তাকেও ছাড় দেওয়া হবে না। এই যে মেসেজটা আওয়ামী সরকার দেয় 2009 সালে বিডিআর বিদ্রোহের মাধ্যমে, সেটা দিয়ে তাদের পাপের খাতার সূচনা হয়। এবং তারপর একের পর এক প্রতিটা দিন খুন, গুম, দুর্নীতি আওয়ামী সরকারের কাছে খুব সাধারণ এবং স্বাভাবিক কাজ ছিল। তারা তাদের ক্ষমতার অপব্যবহার করে এমন হীন কোনো কাজ নেই বা এমন কোনো অপরাধ নেই যা তারা করেনি। বাংলাদেশের কোনো শ্রেণীর, কোনো দলের, কোনো ধর্মের মানুষ বাদ যায়নি শেখ হাসিনা আওয়ামী ফ্যাসিস্ট সরকারের অত্যাচার থেকে। 2013 সালে 5ই মে যেই বাঙালি মুসলিম আলেম ওলামাগণ আছেন, তারা যে যেই
সমাবেশটা করছিলেন, সেই সমাবেশে রাতের আধারে ইলেকট্রিসিটি অফ করে দিয়ে, মিডিয়া অফ করে দিয়ে নির্বিচারে মানুষ হত্যা করলেন, নির্বিচারে মানুষ হত্যা করলেন এবং এমন ভাব করলেন যে কিছু ঘটেনি। এবং অ্যাজ এ প্রাইম মিনিস্টার শেখ হাসিনা এমন সব বক্তব্য দিতেন যেটা তার চেয়ে গ্রহণযোগ্য এবং যথেষ্ট ভালো বক্তব্য বর্তমানের ক্লাস 5-6 ছেলেমেয়েরাও দিতে পারে। সত্যি কথা বলতে আওয়ামী সরকারের প্রধান যিনি শেখ হাসিনা, তার বিন্দু পরিমাণ দক্ষতা ছিল না রাষ্ট্র পরিচালনা করার। যেটা ছিল সেটা হচ্ছে কূটবুদ্ধি, যার মাধ্যমে সে তার আশেপাশের লোকদেরকে ব্যবহার করে রাষ্ট্রকে এত বছর যাবৎ শাসন না শোষণ করে গেছেন। কীভাবে শোষণ করছেন সে বিষয়ে পরে আলোচনা করছি। এই ফ্যাসিস্ট সরকার গত 16 বছর যাবৎ বাংলাদেশের উপরে অন্যায়, অত্যাচার, হত্যা, গুম থেকে শুরু করে হীন কোনো অপরাধ নেই যা করেননি। এবং বাংলাদেশের মানুষের মিনিমাম সর্বনিম্ন স্বাধীনতাটুকু কেড়ে নিয়েছে। মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারতো না, বাংলাদেশ সরকারের কোনো সমালোচনা করা যেত না, জাতির পিতা, তথাকথিত জাতির পিতা শেখ মুজিবুর রহমান সম্পর্কে কোনো কথা বলা যেত না, শেখ হাসিনা সম্পর্কে কোনো কথা বলা যেত না। এগুলোকে বললেই বলা হতো যে এগুলো হচ্ছে দেশদ্রোহী কথাবার্তা। আর তাকে গ্রেপ্তার করে রাষ্ট্রদ্রোহী মামলায় অথবা তথাকথিত জঙ্গি মামলায় জেলে ছুঁড়ে ফেলা হতো। ওই সময়টুকুতে বর্তমানে সময় যারা সুশীল তারা মুখে তালা দিয়ে বসেছিলেন। তাদের মুখ থেকে তখন কোনো কথা বের হয়নি। কোনো অত্যাচারের কারণে তারা কখনো ওটা যে অত্যাচার সেটা স্বীকার পর্যন্ত করেননি, নিন্দা করা তো দূরের কথা। উল্টো দেখা গেছে কে কার চেয়ে বেশি তেল মালিশ করতে পারেন শেখ হাসিনার পায়ে। এই তথাকথিত সুশীল ব্যক্তিরাই বাংলাদেশের অধঃপতনের জন্য খুব বেশি দায়ী। কারণ যারা জালেম, যারা চোর, যারা ডাকাত, তারা তাদের কাজ করবে। বাট যারা সুশীল বা যারা নৈতিকভাবে রাষ্ট্রের নাগরিকের দায়িত্ব পালন করে বা বাংলাদেশের বা প্রতিটা রাষ্ট্রের যে বুদ্ধিজীবী শ্রেণী, তাদের দায়িত্ব যখন তারা পালন না করে তখন সেটা এক ধরনের ক্রাইম হয়ে যায় এবং সে রাষ্ট্রের অধঃপতন নিশ্চিত হয়ে যায়। যেটা ঘটেছিল গত 16 বছর যাবৎ আওয়ামী ফ্যাসিস্ট সরকার এমন একটা পর্যায়ে দিয়ে পৌঁছেছিল যে পর্যায়ে তার নিজেদেরকে এমন একটা জায়গায় মনে করতো যে জায়গা থেকে কখনোই তারা পতন ঘটবে এটা চিন্তাও করতো না। তার এতটাই কনফিডেন্স ছিল তাদের মধ্যে এতটাই আত্মবিশ্বাস ছিল যে আর্মি মেরে 57 জন আর্মি অফিসার মেরে শেষ করে ফেললাম, 5ই মে কত আলেম ওলামা মেরে শেষ করে ফেললাম, এর আগে কোটা আন্দোলনে কত ছাত্র মারলাম, তারপর নিরাপদ সহজে আন্দোলনে কত ছাত্র মারলাম, কত হাজার হাজার লাশ, কত গুম, কত খুন করলাম, কিছু যায় আসে না। এই কোটা আন্দোলনে কি হবে? আল্লাহর বিচার দেখুন, এই কোটা আন্দোলনের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আওয়ামী ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করলেন এবং এই আগস্ট মাসে এনেই করলেন, যেই মাসে তার বাবা আরেক ফ্যাসিস্ট শেখ মুজিবুর রহমান সপরিবারে হত্যা হয়েছিলেন। আমি এটা পছন্দ করি না, ব্যক্তিগতভাবে সমর্থন করি না শেখ মুজিবুর রহমানের পুরো পরিবারকে হত্যা করাটা। তবে শেখ মুজিবুর রহমানকে হত্যা করাটা সেই সময় 75 সালে সকলের জন্য ওয়াজিব হয়ে গিয়েছিল। কারণ শেখ মুজিবুর রহমান খুব স্বাভাবিকভাবেই মুক্তিযুদ্ধের একজন অংশীদার ছিলেন মাত্র। এমনভাবে গত 16 বছর যাবৎ শেখ মুজিবুর রহমানকে দেখানো হয়েছে যে তিনি জন্ম না নিলে বাংলাদেশের জন্ম হতো না। শেখ মুজিবুর রহমানের চেয়ে ভালো ভালো নেতারা আছেন যাদের নাম এখনকার জেনারেশন জানেই না, যাদের ফাইল টান যেটা শেখ মুজিবুর রহমান, যাদের
পিছনে পিছনে হেঁটে যে শেখ মুজিবুর রহমান নেতা হওয়ার সৌভাগ্য অর্জন করেছেন, যাদেরকে নকল করে শেখ মুজিবুর রহমান বক্তব্য দিতে শিখেছেন, তাদের নাম বর্তমান জেনারেশন জানে না। শেরে বাংলাকে ফজলুল হক, মৌলানা ভাসানী, এমনকি খন্দকার মোস্তাক অ্যাডভোকেট, যিনি শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের সাথে পুরোপুরি জড়িত, তিনিও শেখ মুজিবুর রহমানের চেয়ে অত্যন্ত দক্ষ একজন রাজনীতিবিদ ছিলেন। এই শেখ মুজিবুর রহমানকে হত্যা করাটা তৎকালীন সময়ের দাবি ছিল, কারণ তিনি ক্ষমতা আসার পর একের পর এক দুর্নীতি, স্বজনপ্রীতি এবং বৈষম্যের মাধ্যমে বাংলাদেশ রাষ্ট্রকে একটা দুর্ভিক্ষের দিকে ঠেলে নেন, যে কারণে 1974 সালে যে দুর্ভিক্ষ হয় সেখানে প্রচুর পরিমাণ মানুষ মারা যায় না খেতে পেরে। সেই সময় শেখ মুজিবুর রহমান স্বর্ণের মুকুট পরিয়ে তার ছেলের বিয়ে দেন, এবং যখন শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীন হওয়ার পর প্রথমবার নির্বাচন দেন, সেই নির্বাচনে শেখ মুজিবুর রহমান বুঝতে পারেন যে তিনি বিপুলভাবে পরাজিত হতে যাচ্ছেন। প্রথম স্বাধীন বাংলায়, স্বাধীন রাষ্ট্রে প্রথম নির্বাচনেই শেখ মুজিবুর রহমান চুরির মাধ্যমে ক্ষমতায় আবার ফিরে আসেন, এবং তিনি যখন বুঝতে পারেন যে তার রাজনীতিতে ক্ষমতায় টিকে থাকতে হলে জোর প্রয়োগ করা ছাড়া কোনো উপায় নেই, জনগণ তার আসল চেহারা বুঝে গেছে, তখন তিনি বাকশাল এর সিদ্ধান্ত নেন। বাকশাল কি? বাকশাল হচ্ছে একটি দেশ, একটি মাত্র রাজনৈতিক দল এবং একটি মাত্র রাজনৈতিক নেতা, তার বাইরে আর কেউ থাকবে না। তিনি যতদিন জীবিত থাকবেন ততদিন পর্যন্ত তিনি রাষ্ট্রপ্রধান থাকবেন, তার বিরুদ্ধে কোনো রকমের প্রশ্ন করা যাবে না, তার কথার বিরুদ্ধে কোনো কিছু বলা যাবে না, তার কথাই হবে আইন। সে যে শাস্তি দেবে সেটাই চূড়ান্ত, সে যাকে মাফ করে দেবে সে রাষ্ট্রীয় ক্ষমাপ্রাপ্ত। বাংলাদেশ কৃষক শ্রমিক লীগ বাকশাল, যার প্রধান শেখ মুজিবুর রহমান, এবং এই বাকশালের বাকি সদস্যরা ছিলেন তার চামচারা। মজার বিষয় হচ্ছে যে 71 সালে শেখ মুজিবুর রহমান যখন স্বেচ্ছায় পাকিস্তানের কারাগারে বসে দিন পার করছেন নিরাপত্তার সাথে, তখন যে 4 নেতা শেখ মুজিবের হয়ে যুদ্ধের নেতৃত্ব দিচ্ছিলেন, তাদের মধ্যে প্রধান ছিলেন বাংলাদেশের ইতিহাসের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ। তিনি পর্যন্ত এই বাকশালের বিরোধিতা করেন, যার কারণে তিনি মন্ত্রিপরিষদ থেকে বেরিয়ে যান এবং পুরোপুরি রাজনীতি থেকে বাইরে চলে এসে সাধারণ মানুষের মতো জীবনযাপন শুরু করেন। তিনি যখন রাজনীতি ছেড়ে চলে আসেন, তখন শেখ মুজিবুর রহমানকে বলে আসেন যে আপনি বাকশাল তৈরির মাধ্যমে সাধারণ মানুষকে আপনাকে যে ক্ষমতা থেকে সম্মানের সাথে নামিয়ে নিয়ে আসবে, সেই সুযোগটা বন্ধ করে দিলেন। অর্থাৎ শেখ মুজিবুর রহমানকে যে সম্মানের সাথে বা নির্বাচনের মাধ্যমে তাকে যে ক্ষমতা থেকে নামানো হবে, তার সব পথ শেখ মুজিবুর রহমান নিজে থেকেই বন্ধ করে দিয়েছিলেন। সেটা তাজউদ্দিন আহমেদ ভালোভাবে বুঝতে পেরেছেন এবং তাজউদ্দিন আহমেদ সেটা তাকে জানিয়েছেন। এটা পাবেন আপনারা তাজউদ্দিন আহমেদের মেয়ের লেখা বই নেতা এবং পিতাতে। তো এই যে তার মৃত্যু সপরিবারে, সেটা তার নিজের কর্মফল। তিনি আর কোনো উপায় রাখেননি তাকে ক্ষমতা থেকে নামানোর জন্য। কোন প্রসঙ্গে এই বিষয়টা আসলো যে গত 2024 সালের 5ই আগস্ট বাংলাদেশের ছাত্র জনতা এবং সকল শ্রেণীর লোক একত্রিত হয়ে একত্রে রাজপথে নেমে ধনী গরিব নির্বিশেষে, দলমত নির্বিশেষে, ধর্মবর্ণ নির্বিশেষে সবাই মিলে যেই একটা আন্দোলন তৈরি করলো এবং এই আন্দোলনের ফলে আওয়ামী ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করা গেল, সেই আন্দোলনের ফসল হচ্ছে আমাদের বর্তমান সরকার। এবং এই সরকার শুধু কেয়ারটেকার সরকার না, এই সরকার হচ্ছে আমাদের আন্দোলনের যে দাবিগুলো ছিল সেগুলো পূরণ করার প্রধান মাধ্যম। আমরা কি চাই, কেন আমরা এই স্বাধীনতার
সংগ্রাম করেছি এবং এত হাজারো রক্তের বিনিময়ে, হাজারো লাশের বিনিময়ে, লাখো আহত ব্যক্তির বিনিময়ে, জীবনের বিনিময়ে আমরা যে স্বাধীনতা অর্জন করেছি তার মূল লক্ষ্যটা কী? মূল লক্ষ্য হচ্ছে দুর্নীতি এবং বৈষম্যহীন, স্বাধীন, সার্বভৌম একটি উন্নত রাষ্ট্র গঠন করা, যেখানে থাকবে না বেকারত্ব, যেখানে রাষ্ট্রের প্রতিটা নাগরিকের মৌলিক চাহিদা অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, ন্যায় বিচার এবং নিরাপত্তা পূর্ণাঙ্গরূপে প্রদান করা হবে। এমন একটা রাষ্ট্র চাই আমরা। এই রাষ্ট্র তৈরি করতে হলে আমাদের যা করতে হবে সেটা হচ্ছে গত 16 বছর যাবৎ ফ্যাসিস্ট সরকার তাদের প্রত্যেকটা মন্ত্রণালয়ে, প্রত্যেকটা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে এবং প্রত্যেকটা বেসরকারি খাতে তাদের যে দালালদেরকে বসিয়ে রেখেছে তাদের নিজেদের ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য, সেই দালালদেরকে আইডেন্টিফাই করে তাদেরকে সেখান থেকে সরিয়ে দিতে হবে এবং সেখানে ন্যায্য, যোগ্য এবং অরাজনৈতিক ব্যক্তিদেরকে নিয়োগ করতে হবে। রাষ্ট্রকে সংস্কার করার দায়িত্ব এই বর্তমান সরকারের। কেউ ভুল করে ওই বর্তমান সরকারকে কেয়ারটেকার গভর্নমেন্ট বা নির্বাচন দেওয়ার জন্য তত্ত্বাবধায়ক সরকার মনে করবেন না। মূলত আমাদের যারা আমরা আন্দোলন করেছি এবং আন্দোলনকে সফল করেছি নিজের রক্ত দিয়ে, তাদের প্রধান লক্ষ্য হচ্ছে দেশকে সংস্কার করা। দেশের সংস্কার হবে, তারপর দেশে রাজনৈতিক দলগুলো নিজেদেরকে গুছিয়ে নেওয়ার পর দেশে অবশ্যই সাংবিধানিক উপায়ে নির্বাচন হবে এবং সেটা হবে ইনশাল্লাহ নতুন সংবিধানের আন্ডারে। 1972 সালে শেখ মুজিবের সময়ের যে সংবিধান, আর মনে হয় সেই সংবিধান আর এখনকার বর্তমান যুগের সাথে মানানসই না। আমাদের উচিত সেই সংবিধানকে ছুঁড়ে ফেলে নতুন সংবিধান তৈরি করা। ছুঁড়ে ফেলার কথা এই কারণেই বলছি, বিকজ সংবিধান কোনো আসমানি কিতাব না, মানে আল্লাহ প্রদত্ত কোনো বাণী না যেটা লঙ্ঘন করা যাবে না। সংবিধান হচ্ছে দেশের মানুষের, জনতার কল্যাণের জন্য তৈরি একটা বিধান, যেটা দেশের জনগণের জন্যই করা হয়। তো বর্তমান অবস্থা, বর্তমান পরিস্থিতি, প্রেক্ষাপট মাথায় রেখে আমাদের সরকারের উচিত হবে নতুন একটা সংবিধান রচনা করা এবং সেই সংবিধান অনুযায়ী প্রত্যেকটা সরকারি সেক্টর, প্রত্যেকটা মন্ত্রণালয় এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সকল ক্ষেত্রকে দুর্নীতি এবং বৈষম্য মুক্ত রাখা এবং রাজনীতি মুক্ত রাখা। রাজনীতিকরা রাজনীতি করবেন, তারা জনগণের সাথে তাদের সম্পর্ক গভীর করবেন এবং জনগণ যাদেরকে পছন্দ করবেন তারা ক্ষমতায় আসবেন। ক্ষমতা আসার পর তাদের কাজ হবে দেশের সেবা করা এবং তারা যখন ক্ষমতা ছেড়ে যাবেন তাদেরকে একটা জবাবদিহিতার মধ্যে আনতে হবে যে আপনারা কী অঙ্গীকার করে রাষ্ট্রের, মানে জনগণকে কী স্বপ্ন দেখিয়ে ক্ষমতায় এসেছেন এবং এতদিন ক্ষমতায় থেকে আপনি কী কী কাজ করতে পেরেছেন এবং কী কাজ করতে পারেননি, যা পারেননি তা কেন পারেননি সেটার জবাবদিহিতা নিশ্চিত করা। এটা খুবই গুরুত্বপূর্ণ। এই যে কিছুক্ষণ আগে শেখ মুজিবুর রহমানের ঘটনাটা বললাম, সেটার মূল উদ্দেশ্য ছিল এই যে আমি অবাক হয়েছি দেখে যে 15ই আগস্ট কিছু বাংলাদেশের তথাকথিত সুশীল সমাজ, যারা নিজেদেরকে সুশীল মনে করে কিন্তু যা তাদের মধ্যে বিন্দু পরিমাণ ম্যানার বা হিউম্যানিটি নেই, মনুষ্যত্ব নেই, যাদের চেয়ে কুকুর বিড়ালের মানে সেশনটা অনেক বেটার, সেই ধরনের সুশীল সমাজ চেয়েছিল কিছু যে 15ই আগস্টকে শোক দিবস হিসেবে পালন করবে এবং তারা 32 নম্বরের সেই বাড়িতে যেই পূজার মতো করে ফুল দেবে এবং শ্রদ্ধা জানাবে। তো স্বাভাবিকভাবেই যেহেতু 5ই আগস্ট শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যায় এবং তার দেশের মধ্যে তার দলীয় নেতাকর্মীদেরকে
অনিরাপদ অবস্থায় রেখে পালিয়ে যায়। তাই দেশটা তখন অস্থিতিশীল অবস্থার মধ্যে ছিল এবং পৃথিবীর ইতিহাসে কখনো এমন ঘটেনি যে কোনো বিপ্লব বা আন্দোলনের পরে বা গণঅভ্যুত্থানের পরে যে সেই দেশে পুলিশকেও পালাতে হয়। এমনটা বাংলাদেশ ব্যতীত আর কোনো দেশের ইতিহাসে ঘটেনি। 5ই আগস্ট যা ঘটেছে, 5ই আগস্ট শেখ হাসিনা পালিয়েছে বাংলাদেশের পুলিশ, পালিয়েছে শেখ হাসিনার খাস চামচারা, যারা মন্ত্রিসভা থেকে শুরু করে একদম রাজপথের টোকাই পর্যন্ত ছিল। তারা একটা সুযোগ খুঁজছিল দেশে আবার অশান্তি সৃষ্টি করার এবং দেশকে অস্থিতিশীল করে নিজেদেরকে আবার ক্ষমতা ফিরিয়ে আনার। 15ই আগস্ট যারা 32 নম্বর উদ্দেশ্যে যাচ্ছিলেন তাদেরকে রাস্তায় কিছু ছাত্র জনতা আটকায় এবং তাদেরকে কিছু প্রশ্ন করে, তাদের মোবাইল ফোন চেক করে। এই বিষয়গুলো দেখে অনেক তথাকথিত সুশীল ব্যক্তিরা বলছিলেন যে আমরা তাই করছি, আমরা কি এমন স্বাধীনতা চেয়েছিলাম? তারাও তাই করছে যেটা ছাত্রলীগ করতো। তাদের সাথে ছাত্রলীগের পার্থক্যটা কোথায়? আমি বলছি পার্থক্যটা কোথায়। ছাত্রলীগ করতো তার নিজের দলকে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার জন্য, ছাত্রলীগ করতো জনগণের উপর জুলুম করার জন্য, ছাত্রলীগ করতো নিজের স্বার্থ অর্জন করার জন্য। আর বর্তমানে 15ই আগস্ট যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো করা হয়েছে দেশের আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য। দেশের মধ্যে তখন পুলিশ সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কার্যত ছিলই না। সেনাবাহিনী মাঠে ছিল এবং ছাত্র জনতা মাঠে ছিল। ছাত্র জনতা দিনের পর দিন, রাতের পর রাত জেগে দেশের সম্পদ এবং রাষ্ট্রের সম্পদ পাহারা দিয়েছে এবং দেশে আইন শৃঙ্খলা রক্ষা করেছে। তো সেই সময় যারা 15ই আগস্টকে কেন্দ্র করে দেশকে অশান্তিশীল করতে চাচ্ছিল, দেশের মধ্যে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চাচ্ছিল, তাদেরকে বাধা দেওয়াটা ছিল মৌলিক এবং যৌক্তিকভাবে ফরজ। দেখুন, একজন সেনাবাহিনী সদস্য যখন নিজের দেশের সার্বভৌমত্বের উপরে আঘাত আসে বা স্বাধীনতার উপরে আঘাত আসে অন্য কোনো রাষ্ট্রের পক্ষ থেকে, তখন সে যখন সীমান্তে যেয়ে সেই আক্রমণকারী রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করে, অস্ত্র চালায়, গুলি চালায় এবং সেই আক্রমণকারী রাষ্ট্রের সৈনিকদের হত্যা করে তাদেরকে প্রতিহত করে, তখন সে দেশের রাষ্ট্র সমাজ সেই সৈনিক অথবা সেনাবাহিনী অফিসারকে রাষ্ট্রীয় মর্যাদা দেয় বীরত্বের, কারণ সে বীরত্বের সাথে দেশের সার্বভৌম এবং স্বাধীনতা রক্ষা করেছে। আবার একইভাবে যদি কোনো ব্যক্তি অস্ত্র হাতে রাস্তায় নেমে নিজের ব্যক্তি স্বার্থের জন্য কারো কাছ থেকে অর্থ ছিনিয়ে নিতে চায়, সে অস্ত্র ঠেকিয়ে এবং অস্ত্র ছিনিয়ে নিতে যেয়ে সম্পদ ছিনিয়ে নিতে যেয়ে সে অস্ত্রের মাধ্যমে কাউকে হত্যা করে, সেটা ক্রিমিনাল ল হিসেবে দেখা হয়, এটা একটা অপরাধ হিসেবে দেখা হয়। কাজ কিন্তু দুটোই সেম, অস্ত্র হাতে নিয়ে প্রতিপক্ষের বিরুদ্ধে অস্ত্র চালানো এবং প্রয়োজনে হত্যা করা। যখন সেটা ইন্টেনশন থাকে দেশের জনগণের নিরাপত্তা, দেশের সার্বভৌমত্ব এবং স্বাধীনতা রক্ষা করা, তখন সেটা হয় বীরত্ব। আর যখন সেটা হয় ব্যক্তি স্বার্থ এবং অন্যের জানমাল ক্ষতি করা, সেটা হয় অপরাধ। ছাত্রলীগ যেটা করেছিল সেটা ছিল অপরাধ এবং বর্তমানে ছাত্র জনতা যা করছে সেটা হচ্ছে বীরত্ব। গত 16 বছর যাবৎ কোনো রাজনৈতিক দল যেটা করে দেখাতে পারেনি, আমাদের ছাত্র সমাজ এবং জনগণ, আপামর জনগণ, সকল শ্রেণীর আপামর জনগণ একত্র হয়ে তা করে দেখিয়েছে এবং মাত্র 36 দিনের মাথায় আওয়ামী ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করতে সক্ষম হয়েছে, আলহামদুলিল্লাহ। অবশ্যই এতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমত ছিল।
আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি কৃতজ্ঞ এবং শুকরিয়া জানাই এবং আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পাশে থাকবেন এবং আমাদেরকে সৎপথ পরিচালিত করবেন। আমাদের সকলের উচিত বর্তমানে রাষ্ট্রের উন্নতির জন্য নিজেদের জায়গা থেকে নিজেদের সম্পূর্ণটুকু দিয়ে বর্তমান সরকারকে সাহায্য করা এবং দেশের ঐক্য বজায় রাখা। প্রত্যেকটা রাজনৈতিক দলের মধ্যে নিজেদের আদর্শ নিয়ে মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু তার কারণে দেশের ঐক্য যেন কোনোভাবে নষ্ট না হয় সেটা খেয়াল রাখতে হবে। সবচেয়ে শেষ কথা হচ্ছে এই যে আমরা এবারও 1971 সালের মতোই হাজারো রক্তের বিনিময়ে 2024 সালে নতুন করে আরেকবার স্বাধীনতা অর্জন করেছি। এবার আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে 71 সালের পর আমরা যে ভুলগুলোর কারণে আমাদের দেশকে উন্নত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে পারিনি, আমাদের দেশ থেকে দুর্নীতি ও বৈষম্য দূর করতে পারিনি, সেগুলো যেন এখন আর পুনরাবৃত্তি না হয়। আমরা যেন ইতিহাস থেকে শিক্ষা পাই এবং নিজের রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যেতে পারি। সবাই সবার জায়গা থেকে চেষ্টা করে যান, ইনশাল্লাহ আমরা খুব দ্রুতই বৈষম্যহীন দুর্নীতি মুক্ত একটি উন্নত রাষ্ট্র হিসেবে পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াবো ইনশাল্লাহ। আমিন।